নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে শুধুমাত্র একটা আইপিও নিয়েই ডিটেলসে আলোচনা করব। তো কোম্পানির বিজনেস দেখবো, তার সঙ্গে সঙ্গে কোম্পানির ফাইন্যান্সিয়াল, তারপরে কোম্পানির যে ব্যালেন্স শিট রয়েছে এগুলো দেখার চেষ্টা করব। কোম্পানি কি কারণে মার্কেটে তাদের আইপিও আনছে এটা দেখবো, এবং সবশেষে তো গুরুত্বপূর্ণ কোম্পানির যে বর্তমান জিএমপি সেটা দেখার চেষ্টা করব। এবং তারই সঙ্গে সঙ্গে এটাও দেখবো কোম্পানিটা লং টার্মের জন্য এবং শর্ট টার্মের জন্য কেমন হতে চলেছে। তো কোন আইপিও নিয়ে কথা বলতে চলেছি। তো বন্ধুরা, বর্তমানে বাজারে এই যে গ্রোর আইপিও সেটা কিন্তু এসে গেছে। তো এই গ্রোর আইপিও নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। এটা তো নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না যে গ্রো কোম্পানিটা শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত রয়েছে। তো আপনাকে এই শেয়ার মার্কেটে এন্ট্রি নিতে গেলে প্রথম যে কাজ করতে হবে, প্রথমে তো একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? তো ভারতে যদি এই ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা দেখেন, তার যে গ্রাফ সেটা কিন্তু আপনাদের সামনে রেখেছি, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তো যদি দেখেন এই 2010-11 সাল করে এই যে জিরোদা কোম্পানিটা, যেটা কিন্তু মার্কেটে তাদের ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে এসেছিল, কিন্তু তারপরেও যদি দেখেন এই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং এর যে গ্রাফ সেটাও সেরকম বাড়েনি। কারণ কি? কারণ তখন মানুষের হাতে সেরকম সস্তার যে ইন্টারনেট সেটা অ্যাভেলেবেল ছিল না। এবং তারপরে যদি কথা বলি এই 2016 সালে জিও প্রথম তাদের যে 4G ইন্টারনেট সার্ভিস সেটা কিন্তু বাজারে নিয়ে আসে। এবং তারপরেই দেখতে পাচ্ছেন এই যে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা তার গ্রাফ কিভাবে বেড়েছে। এই যে ফিগার গুলো সেগুলো সব লাখে রয়েছে। তো যদি এই 2022-এর কথা বলি, তো এই সময় ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা দেখতে পাচ্ছেন প্রায় 9 কোটির কাছাকাছি। তারপরে 2024-এ দেখুন সেটা বেড়ে হয়েছে 11.5 কোটির কাছাকাছি। এবং যদি বর্তমানের হিসেবে দেখেন, তো বর্তমানে এই যে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা সেটা কিন্তু প্রায় 20 কোটির কাছাকাছি হয়ে গেছে। মানে মানুষের হাতে হাতে এই মোবাইল ফোন আসার পরে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট আসার পরে এবং তার সঙ্গে সঙ্গে খুব সহজেই যেহেতু এক ক্লিকে এই যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা ওপেন করা যায়, তার কারণে এই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং এর যে সংখ্যা সেটা বেড়েছে। তো এই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে এখন কি লাগে? আপনার হাতে মোবাইল রয়েছে, সেখানে নেট রয়েছে, তো আপনি কিছু একটা অ্যাপ ডাউনলোড করে নিলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, সেগুলো আপলোড করে দিলেন এবং এক ক্লিকেই আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা কিন্তু বাড়িতে বসেই তৈরি হয়ে যাচ্ছে। আগে কিন্তু এই যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা ওপেন করা এত সহজ ছিল না, অনেক কিছু প্রসিডিওর ছিল এবং ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে তো 3 থেকে 4 মাস পর্যন্ত সময়ও লেগে যেত। তারপরে বহু পেপার ওয়ার্ক থাকতো। এখন কিন্তু সেই সমস্ত কিছুই নেই, মানে একদম হাতের মুঠোয় এই যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা চলে এসেছে। এবং দেখতে পাচ্ছেন সেই কারণে এই ডিম্যাট অ্যাকাউন্টের যে গ্রাফ সেটা কিন্তু করে বেড়েছে এবং পরবর্তীকালেও এই যে গ্রাফ সেটা কিন্তু আরো বাড়বে। তো বর্তমানে মার্কেটে কিছুটা কনসলিডেশন ফেজ চলছে, তার কারণে কিন্তু নতুন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং এর যে সংখ্যা সেটা খানিকটা কমেছে। কিন্তু পরে যখন মার্কেটে আবার বুল রান আসবে, তখন কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা এটা আরো বাড়বে। আর যদি এই ডিম্যাট অ্যাকাউন্ট ইন্ডাস্ট্রির কথা বলি, তো এখানে এনএসির মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাক্টিভ ইউজার কত? এই 5 কোটি রয়েছে এবং তার মধ্যে এই গ্রোর ইউজার দেখুন 1,31,00,000। তো দেখতে পাচ্ছেন এটা ডিসেম্বর 24 এর ডেটা বলছি এবং তার পরের যে কলমটা এটা ডিসেম্বর 23 এর ডেটা। তো এই গ্রোথ যে ডিসেম্বর 24 এর ডেটা অনুযায়ী কাস্টমারের সংখ্যা দেখতে পাচ্ছেন এই 1,31,00,000। তার এই আগের বছর ডিসেম্বর 23-এ কত ছিল? 70 লাখ। মানে বুঝতে পাচ্ছেন প্রায় কিন্তু ডবলের কাছাকাছি বেড়েছে। প্রায় 60 লাখের মতো ডিম্যাট অ্যাকাউন্ট এই ডিসেম্বর 24 পর্যন্ত এক বছরের মধ্যে যুক্ত হয়েছে। আর যদি মার্কেট শেয়ারের কথা বলি, মানে ধরুন ইন্ডিয়ার মধ্যে 100 খানা ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, তো গ্রোর কাছে দেখতে পাচ্ছেন 26.2% ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়েছে, যেটা এর আগে কত ছিল? 21%। মানে গ্রো কিন্তু এই সেক্টরে এখন লিডার বলতে পারেন। তারপরে যদি কথা বলি জিরোদা, এর দেখতে পাচ্ছেন মার্কেট শেয়ার কমেছে এই 18.6% থেকে কমে হয়েছে 16%। এবং তারপরে অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, এদের 15%। তারপরে আপস্টক এদের রয়েছে 5%। তারপরে আইসিআইসিআই সিকিউরিটি এদের 3.9% রয়েছে। কোটাক সিকিউরিটি এদের 3% এবং বাকিগুলোর অনেকটা কম করেই রয়েছে। এবং সব থেকে বেশি রয়েছে এই গ্রোর 26.2% মার্কেট শেয়ার এই কোম্পানিটা কিন্তু ধরে রেখেছে। এবং এর যে মার্কেট শেয়ার সেটাও দেখতে পাচ্ছেন নিয়মিত কিন্তু বেড়েছে। বাকিগুলোর মার্কেট শেয়ার সেরকম বাড়েনি, অনেকের তো কমেই গেছে। যেমন দেখতে পাচ্ছেন জিরোদার মার্কেট শেয়ার কমেছে। তারপরে এই যে আপস্টক এরও মার্কেট শেয়ার কমেছে 6.3% থেকে 5.8%। তারপরে আইসিআইসিআই সিকিউরিটি এরও যে মার্কেট শেয়ার সেটাও কমেছে। তো অনেক ইউজার এই যে ব্রোকার গুলো এদের থেকে কিন্তু নিজেদের এই গ্রোথে নিয়ে গেছে। তো সেই কারণে গ্রোথ যে অ্যাক্টিভ ইউজার সেটা এত বেড়েছে। এবং এটা তো ডিসেম্বর 24-এর ডেটা দেখলেন, গ্রোথ কাস্টমার সংখ্যা মানে অ্যাক্টিভ ইউজার এই 1,31,00,000। কিন্তু যদি বর্তমানের ডেটা দেখেন, তো দেখতে পাচ্ছেন এই গ্রো যখন এই আইপিও এর জন্য আরএইচপি ফাইল করেছিল, তখন গ্রোথ যে কাস্টমার সংখ্যা সেটা কত? 1,80,00,000। মানে প্রায় 2 কোটির কাছাকাছি কিন্তু এই অ্যাক্টিভ ইউজার পৌঁছে গেছে। তো এই কোম্পানি কি কি সার্ভিস দিয়ে থাকে দেখতে পাচ্ছেন, কোম্পানির যে প্রোডাক্ট পোর্টফোলিও তার মধ্যে মিউচুয়াল ফান্ড রয়েছে, এখানে আপনি লামসাম সিপ এই দুটোই করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে স্টক রয়েছে, স্টকের মধ্যে
মধ্যে আপনি ইন্টারডে, ইটিএফ, আইপিও, এমটিএফ এইগুলো করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে ডেরিভেটিভস রয়েছে, এই ফিউচার অপশন, তার সঙ্গে সঙ্গে কমোডিটিস, এপিআই ট্রেডিং এইগুলো করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি ক্রেডিটের যে ফেসিলিটি সেটাও কিন্তু দিয়ে থাকে, মানে পার্সোনাল লোন, তার সঙ্গে সঙ্গে লোন এগেনস্ট সিকিউরিটি, মানে আপনার পোর্টফোলিওতে কত সিকিউরিটি রয়েছে বা কত শেয়ার রয়েছে সেই হিসাব করে এই কোম্পানি কিন্তু একটা লোনও দেয়, সেই সার্ভিসটাও এই কোম্পানির থেকে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে পেরেন্ট কোম্পানি তার নাম এই বিলিয়ন ব্রেন্স গ্যারেঞ্জ ভেঞ্চার্স লিমিটেড। কোম্পানি 2017 সালে তৈরি হয়েছে এবং এই যে গ্রো কোম্পানিটা সেটা হচ্ছে বেঙ্গালুরু বেসড একটা ফিনটেক কোম্পানি। তো এখানে সে আগের জিনিসগুলো দেওয়া রয়েছে, মিউচুয়াল ফান্ড, স্টক, এফএনও, ইটিএফ, আইপিও এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল গোল্ড হয়। তারপরে যে ইউএসএ স্টক মার্কেট সেখানেও কিন্তু আপনি এর মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। এবং এই জুন 30, 2025 ডেটা অনুযায়ী কোম্পানির কাছে 1415 খানা এমপ্লয়িও রয়েছে। এরপর চলুন কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখে নিই। তো এখানে যে টাইম ফ্রেম এইগুলো কিন্তু দেখা খুব প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন এই যে পিরিয়ড এন্ডেড এইগুলো আমরা কোন কোনগুলো দেখবো, এই যে 31 মার্চ 2023 এটা দেখবো, কারণ এটা একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা। তারপরে এটা দেখবো 31 মার্চ 2024, এটা তার পরের ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা। তারপরেরটা কিন্তু অ্যাভয়েড করবো, এই যে 30 জুন 2024 এটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এটা শুধুমাত্র একটা কোয়ার্টারের ডেটা। এবং তারপরে এটাকে দেখবো 31 মার্চ 2025, মানে যেইগুলোই 31 মার্চ এইগুলো রয়েছে সেইগুলোকেই আমরা শুধু ফলো করব। তো অ্যাসেট এটা তো নিয়মিত দেখতে পারেন, কারণ অ্যাসেট এটা কিন্তু প্রতি কোয়ার্টারই যোগ হয়ে যায়। তো অ্যাসেট ভালো পরিমাণে বেড়েছে, দেখতে পাচ্ছেন 12,713 কোটির অ্যাসেট রয়েছে। এরপরে টোটাল ইনকাম যেটাই 2023 ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 1260 কোটি, সেটা 2024 হয়েছে 795 কোটি এবং এই 2025 হয়েছে 4061 কোটি। তারপরে প্যাট এটাই 457 কোটি দেখিয়েছিল 2023-এ, তারপরে লস হয়েছে 805 কোটি এবং এই 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে এই যে প্যাট সেটা দাঁড়িয়েছে 1824 কোটি। তারপরে এবিটা দেখতে পাচ্ছেন 398 ছিল, তার পরের বছর লস করেছে এবং রিসেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 2371 কোটির এবিটা দেখিয়েছে। এবং কোম্পানির নেট ওর্থ এটা কিন্তু কন্টিনিউ দেখতে পারেন, কারণ এই যে নেট ওর্থ সেটা কিন্তু পরপর যোগ হয়ে যায়। তো কোম্পানির বর্তমানে নেট ওর্থ রয়েছে 5,995 কোটি। তারপরে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এটাও রিসেন্ট ডেটা দেখতে পারেন, বর্তমানে কোম্পানির কাছে 5,506 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এবং যদি কোম্পানির ধারের কথা বলি তো মাত্র 324 কোটির ধার রয়েছে। তো এগুলো ফিনটেক টাইপের কোম্পানি এবং এদের যে ধারের পরিমাণ সেটা কিন্তু খুবই কম হয়, কারণ এদের যে মেন কাজ সেগুলো কিন্তু সার্ভারের উপর। এদের কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি করতে হয় না, মানে এরকম ইনফ্রাস্ট্রাকচারে এদের কিন্তু সেরকম বড় কোনো খরচ হয় না। তারপরে যদি কিছু ইন্ডিকেটর দেখি তো রিটার্ন অন নেট ওর্থ এটা রয়েছে 37.57%, প্যাড মার্জিন এটা 44.92%, এবিটা মার্জিন এটা 60-এর কাছাকাছি রয়েছে। তারপর যদি প্রাইস টু বুক ভ্যালুর কথা বলি তো এটা কিন্তু একটু বেশি রয়েছে, দেখতে পাচ্ছেন প্রায় 12-র কাছাকাছি মার্কেটে আসছে, মানে এই যে পিবি রেশিও সেটা কিন্তু অনেকটাই বেশি। এবং কোম্পানির বর্তমানে যে মার্কেট ক্যাপ সেটা রয়েছে 61,735 কোটি, মানে এটা একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি বলতে পারেন। তারপর যদি পি রেশিওর কথা বলি তো বর্তমানে এই যে পি রেশিও এটা রয়েছে 33 এবং মার্কেটে যখন এই আইপিওটা আসবে তখন আপার প্রাইস ব্যান্ড হিসাবে এর যে পি এটা দাঁড়াবে এই 41-এর কাছাকাছি। তো এই কোম্পানিটা ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড সেটা বোঝার জন্য কি করতে হবে, এর যে অন্যান্য পিয়ার সেগমেন্টের কাজ করা কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে এটাকে তুলনা করতে হবে। তো সেটাও এর পরে দেখবো। এরপরে চলুন টাইম টেবিল দেখে নিই। তো এই আইপিওটা নভেম্বরের 4 মানে গতকাল থেকেই ওপেন হয়ে গেছে এবং নভেম্বরের সাথে ক্লোজ হবে। তো ফেস ভ্যালু রয়েছে 2, ইস্যু প্রাইস ব্যান্ড কত 95 থেকে 100, মানে প্রাইস ব্যান্ড খুব কিন্তু কমই রাখা হয়েছে। এক একটা লটে 150 খানা শেয়ার থাকবে এবং এটা কি টাইপের অফার দেখতে পাচ্ছেন, কিছু ফ্রেশ ক্যাপিটাল থাকবে এবং কিছু অফার ফর সেল থাকবে। তো টোটাল ইস্যু সাইজ 6,632 কোটি, মানে একটা বড় সাইজের আইপিও। ফ্রেশ ইস্যু রয়েছে 1,060 কোটি টাকা, মানে এটা কোম্পানির বিজনেসের কাজে ব্যবহার করা হবে। এবং এই যে অফার ফর সেল এটা রয়েছে 5,572 কোটি টাকা, এটা কোম্পানির এক্সিস্টিং প্রমোটারের পকেটে যাবে। ইস্যু টাইপ বুক বিল্ডিং রয়েছে, কোথায় কোথায় লিস্ট হবে, বিএসসি এবং এনএসসি তে লিস্ট হবে। এবার চলুন ইনভেস্টর কোটা দেখে নিই। তো এই যে কিউআইবি এদের জন্য কিন্তু 75% পর্যন্ত রয়েছে। তারপরে এই এনআইআই এদের জন্য রয়েছে এই 15% কোটা এবং রিটেলদের জন্য রয়েছে 10% কোটা, মানে এইখানে যে কোটা সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে। এরপরে চলুন আরেকবার টাইম টেবিল দেখে নিই। তো এই নভেম্বরের 4 তারিখে ওপেন হচ্ছে, 7 তারিখে ক্লোজ হবে। কবে অ্যালটমেন্ট হতে পারে, এই 10 তারিখে অ্যালটমেন্ট হতে পারে। অ্যালটমেন্ট না পেলে রিফান্ড পেয়ে যাবেন এই নভেম্বরের 11 তারিখে। আর যদি অ্যালটমেন্ট পেয়ে যান তাহলে এই নভেম্বরের 11 তারিখে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কবে লিস্ট হতে পারে, এই নভেম্বর 12 বুধবার মার্কেটে লিস্ট হতে পারে। আর রিটেলদের জন্য এক একটা লট থাকবে এই 15,000-এর। রিটেলরা সর্বোচ্চ 13 খানা লট অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যারা এইচএনআই রয়েছে মানে স্মল এইচএনআই তারা এই 14 খানা থেকে 66 খানা লট অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যে বিগ এইচএনআই রয়েছে এরা 67 খানা লটের উপর থেকে অ্যাপ্লাই করা শুরু করতে পারে। তো এই আইপিও আসার আগে কোম্পানি প্রমোটারের কাছে শেয়ার রয়েছে 28%। এরপরে কোম্পানি বলছে তারা কেন আইপিও আনবে। তো কিছু টাকা তো কোম্পানি প্রমোটারের পকেটে যাচ্ছে, বাকি টাকাটাই তারা কি করবে দেখতে পাচ্ছেন, তাদের যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সেটা বাড়াবে। এইখানে 152 কোটি টাকা কোম্পানির খরচ হবে। তারপরে এই ব্র্যান্ড বিল্ডিং এবং পারফরমেন্স মার্কেটিং অ্যাক্টিভিটিস এই কাজে ব্যবহার হবে 225 কোটি টাকা। তারপরে কিছু সাবসিডিয়ারি
সাবসিডিয়ারিতে কোম্পানি ইনভেস্ট করবে, তো এখানে 205 কোটি টাকা লাগবে। তো মূলত এই ক্যাপেক্স এর কাজেই কোম্পানি কিন্তু এই আইপিও আনছে। আর গতকাল থেকে ওপেন হয়েছিল, মানে একদিনের যে সাবস্ক্রিপশন স্ট্যাটাস সেটা কিন্তু পাওয়া যাবে। তো চলুন সেটাও দেখে নিই। তো টিওয়াইবি এদের যে সাবস্ক্রিপশন এটা হচ্ছে 0.10, মানে এখনো পূরণ হয়নি। এই তো একদিন চলেছে, এটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। তবে কিন্তু রিটেলদের সাবস্ক্রিপশন প্রায় দুগুণের কাছাকাছি হয়ে গেছে, মানে রিটেলরা কিন্তু এই কোম্পানির প্রতি যথেষ্ট আগ্রহী রয়েছে। এবং টোটাল যে সাবস্ক্রিপশন এটা দাঁড়িয়েছে 0.57 গুণ। আর আপনি যদি এই আইপিওতে অ্যাপ্লাই করেন তাহলে কোথায় চেক করবেন? দেখতে পাচ্ছেন এমইউএফজি ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এখানে গিয়ে আপনাকে চেক করতে হবে। এবার চলুন পিআর কম্পারিজন একটু করে নিই। তো এই গ্রোর পি রেশিও এটা কত দেখেছিলাম, এটা দেখতে পাচ্ছেন প্রায় 41 এর কাছাকাছি। তো এই হিসাবে অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের পি রেশিও সেটা তুলনা করতে হবে। তো যদি দেখেন এই অ্যাঞ্জেল ওয়ান এর পি কত, এই 19.80। তারপরে মতিলাল ওসওয়াল এর যে পি এটা 24.88 রয়েছে। তারপরে 361 আর এর রয়েছে 45.20। তারপরে নুভামা ওয়েলথ এর 26.85 রয়েছে। তো দেখতে পাচ্ছেন বাজারে এই কোম্পানি যে পিআর কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে কিন্তু গ্রোথ যে আইপিওটা সেটা অনেকটা বেশি ভ্যালুয়েশনই মার্কেটে আসছে। আর এবার তো দুটো প্রশ্ন থাকবে যে লং টার্মের জন্য যদি অ্যাপ্লাই করি সেটা কেমন হবে, এবং তার সঙ্গে সঙ্গে শর্ট টার্মের জন্য যদি অ্যাপ্লাই করি সেটা কেমন হবে। তো প্রথমে এই লং টার্মের ব্যাপারটা দেখে নেবো। তো যদি এই লং টার্মের কথা বলি, দেখুন ভারতের যে শেয়ার মার্কেটে ইনফ্রাস্ট্রাকচারের গ্রোথ সেটা কিন্তু একটা খুব ভালো জায়গাতে রয়েছে। যদি দেখেন এই আমেরিকার প্রায় 55% মানুষ এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। তারপরে অন্যান্য দেশগুলো দেখতে পাচ্ছেন, কানাডা 49%, অস্ট্রেলিয়া 37%, ইউকে রয়েছে 33%। আর সেখানে ইন্ডিয়া কত, ইন্ডিয়ার মাত্র এই 6% মানুষ শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করে। মানে বুঝতে পারছেন আরো যে মানুষ রয়েছে তাদেরও অনেকে এই মার্কেটে আসবে, এবং এটা তো আশা করাই যায় যে 2030-এর মধ্যে ইন্ডিয়ার প্রায় 10% মানুষ এই শেয়ার মার্কেটে চলে আসবে। তো সেই হিসেবেও যদি দেখেন এই কোম্পানিগুলোর যে বিজনেস সেগুলো বাড়বে। কারণ দেখুন এই কোম্পানিগুলো কি করছে, এক্সিস্টিং যে কাস্টমাররা রয়েছে তারাও তো ইনভেস্ট করছে, তারাও টাকা বার করছে, তো সেইখান থেকেও একটা ইনকাম হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে নতুন কাস্টমার এলেও তাদের মাথা থেকেও কিন্তু কোম্পানি ইনকাম করবে। তো এই হিসাবে আপনি চাইলে লং টার্মের জন্য অবশ্যই এটাকে কনসিডার করতে পারেন। তবে যদি লং টার্মের জন্য ইনভেস্ট করার কথা ভাবেন তবে কোম্পানির যে পি রেশিও সেটা কিন্তু এই মুহূর্তে একটু বেশি রয়েছে। তো এই যে পি রেশিও সেটা একটু কুল হতে দেবেন। তো ধরুন মোটামুটি এই 30-28 এরকম পি রেশিওতে এলো, তখন কিন্তু আপনি এখানে লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। তো অনেকেই বলবেন ধরুন শেয়ার মার্কেটে বর্তমানে এলো, তারপরে যদি দাম অনেক হু করে বেড়ে যায়, তো দেখুন দাম বাড়লেও কি হবে, কোম্পানির যে ইপিএস সেটা তো বাড়তে পারে। তো পি রেশিওর ফর্মুলা দেখতে পাচ্ছেন শেয়ার প্রাইস বা ইপিএস। তো কোম্পানির যদি শেয়ার প্রাইস সেটা যদি ডাউন হয় তাহলে পি রেশিও এটাও কমে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যদি তার আর্নিং বাড়াতে পারে তাহলেও কিন্তু তার পি রেশিও সেটা কুল হয়ে যাবে। তো আপনি চাইলে এই 6 মাস 1 বছর ওয়েট করে এই যে পি রেশিও সেটা যখন কমে আসবে তখন এই স্টকটাকে কনসিডার করতে পারেন। আর যারা শর্ট টার্মের জন্য ভাবছেন তারা কি করবেন, দেখুন আমরা এই শর্ট টার্মে একটা জিনিসই দেখি, এই আইপিও জিএমপি। তো যদি মোটামুটি একটা ডিসেন্ট জিএমপি থাকে তাহলে কিন্তু এই শর্ট টার্মে এতে টাকা লাগানো যেতেই পারে। তো কোম্পানি যদি বর্তমানে জিএমপি দেখেন, এখন কত জিএমপি রয়েছে 14%। তো দেখতে পাচ্ছেন এই যে জিএমপি সেটা কিন্তু নিয়মিতই ওঠা পড়া করে। এই 15% ছিল, তারপরে 16%, তারপরে যে 14%। তো যদি মার্কেটের পরিস্থিতি ভালো থাকে এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট ভালো পারফর্ম করে তাহলে এই যে জিএমপি সেটা বেড়ে যাবে। আর ধরুন গ্লোবাল মার্কেটে পতন এলো, তখন এই যে জিএমপি সেটা কিন্তু পড়েও যেতে পারে। তো এই যে ডিসক্লেমারটা সেটা কিন্তু মাথায় রাখবেন, এই যে জিএমপি তার কিন্তু কোনো গ্যারেন্টি হয় না, এটা শুধুমাত্র একটা ইন্ডিকেশন দেয়। তো বর্তমানে এই যে জিএমপি সেটা কিন্তু মোটামুটি ডিসেন্ট রয়েছে, 14%-এর কাছাকাছি রয়েছে। তো এবার চাইলে আপনি এই কোম্পানিটাকে আরো ভালোভাবে স্টাডি করে ডিসিশন নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।